প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ডিসকাস করব ক্লাস 12-এর কেমিস্ট্রি অ্যাপটিটিউড টেস্ট 2023-24 সেশনের যে এক্সামটা হয়েছে গতবার সেটার। সো লেটস স্টার্ট। ফার্স্ট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট অপশন। 1 নম্বর বলল, ফাইন্ড দ্য নাম্বার অফ ইউনিট সেল ইন 8 গ্রাম অফ এলিমেন্ট এক্স হ্যাভিং এফসিসি স্ট্রাকচার। একটি মৌল এক্সের অ্যাটমিক ওয়েট 80, এফসিসি কেলাসাগার গঠনের 8 গ্রাম ভরে উপস্থিত একক কোষের সংখ্যা হলো। এটা করার জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে মোল সংখ্যা বের করব, নাম্বার অফ মোলস। সূত্র হচ্ছে কি মাস বাই মোলার মাস। তো আমাদের প্রশ্নে দেওয়া আছে 8 গ্রাম, তো ওটা বসবে উপরে। মোলার মাস মানে অ্যাটমিক ওয়েটও দেওয়া আছে 80, সো 8/80। এখান থেকে যখন আমরা ক্যালকুলেশন করলাম এলো 0.1 মোল। এবার আমরা জানি যে 1 মোল যে কোনো কিছুর মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অ্যাটম থাকে। তো 1 মোলে যদি 6.02 × 10⁻23 থাকে, তাহলে আমাদের এখানে বেরিয়েছে 0.1 মোল। এটার মধ্যে কত থাকবে? মাল্টিপ্লিকেশন হবে, সিম্পল মাল্টিপ্লিকেশন। আচ্ছা, তো 0.1কে আমরা কি 10/1, নিচে 10 আসবে, আর উপরে যেমন আছে তেমনই আমরা লিখে দিলাম। এবার আমাদের প্রশ্ন বলেছে এফসিসি ক্যালাস, ঠিক আছে, এফসিসি ক্রিস্টাল। তো এফসিসির ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হচ্ছে যে একটা ইউনিট সেলের মধ্যে 4টে অ্যাটম থাকে। তাহলে আমরা যদি এই কথাটাকে উল্টা করে লিখি যে 4টা অ্যাটম থাকে একটা ইউনিট সেলে, তাহলে আমাদের যে বেরিয়েছে এখানে এত সংখ্যক যে অ্যাটম, তাহলে এতগুলা কোথায় থাকবে? বোঝা গেছে জায়গাটা? জাস্ট মাল্টিপ্লিকেশন করলাম এটা দিয়ে। আচ্ছা, এবার দেখো 4 × 10 কত? 40। আর অ্যাভোগাড্রো সংখ্যাকে আমরা সিম্বল দিয়ে কীভাবে লিখি? এনে, তো Na/40। তাহলে আমরা যদি এখানে অপশান দেখি, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, pH of 0.1 molar monobasic acid is measured as 2. Its osmotic pressure at a given Kelvin temperature T is 0.1 মোলার একটি একক্ষারীয় অ্যাসিডের পিএইচ এর মান 2 হলে টি কেলভিন উষ্ণতায় ওই অ্যাসিড দ্রবণের অভিস্রাবণ চাপ কত হবে? এখানে আমাদেরকে দিয়েছে পিএইচ 2, ঠিক আছে, আর কি দিয়েছে? 0.1 মোলার মানে কনসেন্ট্রেশনও দিয়ে দিয়েছে, গাঢ়ত্ব বের করতে বলেছে, অসমোটিক প্রেশার। তাহলে এখন যে ইনফরমেশানগুলো আছে সেগুলো দিয়ে আমরা কাজ শুরু করব। পিএইচ এর মান 2, মাইনাস লগ অফ H+ লিখতে পারি আমরা পিএইচকে। এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে আমাদের H+ এর কনসেন্ট্রেশন কত বের হয়েছে? 0.01। প্রশ্ন বলেছে মনোবেসিক অ্যাসিড, তো আমি ধরে নিলাম মনোবেসিক অ্যাসিডটা হচ্ছে HX, দুইটা আয়নে ভাগ হলো H+ আর X-। যদি T = 0 হয়, মানে জাস্ট বিক্রিয়া এখনো শুরু হয়নি, তখন HX এর কনসেন্ট্রেশন C, আর এ দুটোর 0 0 করে আছে। T সময়ে H আর X C করে তৈরি হয়েছে, তাহলে HX থেকে কি হবে? C - C আলফা হয়ে যাবে HX এর কনসেন্ট্রেশনটা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পারি H+ ভাগ হয়েছে কতটুকু? C আলফা। তাহলে H+ এর কনসেন্ট্রেশন C আলফা লিখতে পারি। আবার একটু আগে আমরা H+ এর কনসেন্ট্রেশন পিএইচ থেকে ক্যালকুলেশন করে পেয়েছি 0.01, তাহলে C আলফা = 0.01 লিখতে পারি। এখান থেকে আমরা আলফার মান বের করতে পারি, 0.01 / C। C এর মান আমাদের প্রশ্নে দিয়েছে 0.1 মোল, তো এটা কাটাকাটি করলে আমরা আলফার মান পাচ্ছি 0.1। এবার আমাদেরকে বলেছে অসমোটিক প্রেশার। অসমোটিক প্রেশারের সূত্র হচ্ছে পাই = I × CRT। I হচ্ছে ভ্যান্টক গুণক, C হচ্ছে কনসেন্ট্রেশন, আর RRT তো অপশানের মধ্যে যেগুলো আছে এগুলোর মধ্যে RRT সেম রেখেছে, তাহলে আমরা RRTকে সেম রাখবো। এখন কথা হচ্ছে I এর মান কিন্তু ভ্যান্টক গুণকের মান ডাইরেক্ট প্রশ্নে দেয়নি, ওটা বের করতে হবে। I এর মান বের করার জন্য আমাদের এই ফর্মুলাটা আছে, আলফার সাথে I এর রিলেটেড, আলফা = I-1/n-1। আচ্ছা, আলফার মান তো আমরা বের করেছি। এনটা কি? এনটা হচ্ছে আমার যে মনোবেসিক অ্যাসিডটা, সেটা ভাগ হওয়ার পরে কয়টা আয়ন তৈরি করেছে? 2টা আয়ন তৈরি হয়েছে, সুতরাং n = 2, 2 - 1, আর I তো বের করব। তো এখান থেকে আমরা I এর মান পেলাম 1.1। এবার এখানে ডাইরেক্ট I এর জায়গায় I এর মান বসাবো, C এর মান 0.1, RT সেম থাকবে, তো আমরা পেয়ে গেলাম 0.11 RT। সুতরাং এখানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য হাফ লাইফ অফ এ রিয়েকশন ইজ ডাবলড when initial concentration was doubled. Thus, order of the reaction is. কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার প্রারম্ভিক গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়াটির অর্ধজীবনকালও দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পায়, তবে বিক্রিয়াটির ক্রম কত হবে? অর্ধজীবনকালের যে সূত্রগুলো আছে, ফর্মুলাগুলো আছে, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, জিরো অর্ডারের জন্য, সেগুলো আমাকে মনে রাখতে লাগবে। আমি এখানে জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার তিনোটা বিক্রিয়ারই অর্ধজীবনকাল T1/2 এর ফর্মুলাটা লিখলাম। প্রথমটার ক্ষেত্রে জিরো অর্ডারের ক্ষেত্রে T1/2 = A0/2K, মানে বিক্রিয়কের কনসেন্ট্রেশনের উপর, গাঢ়ত্বের উপর কিন্তু নির্ভর করছে। কিন্তু ফার্স্ট অর্ডারে দেখো A0ই নেই, মানে বিক্রিয়কের কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে না, তো এটা তো এমনিতেই বাদ।
এখানেও A0 আছে, কিন্তু A0টা নিচে আছে। আমাদের বলেছে প্রারম্ভিক গারত্ব যদি দ্বিগুণ করা হয়, মানে A0টাকে যদি আমরা 2A0 করি তাহলে কি হবে। এক্ষেত্রে দেখো যদি A0টা উপরে আছে, যদি আমি 2 × A0 করি, নিচে তো 2K সেম থাকলো, তাহলে কি হবে, এই পার্টটা তো T12ই আছে, এই 2 এর জন্য 2 × T12 হয়ে গেল। তাহলে আমাকে বলেছে অর্ধজীবনকালও দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পাবে যদি প্রারম্ভিক গারত্ব দ্বিগুণ করি। তাহলে এটা কার ক্ষেত্রে ঘটছে, জিরো অর্ডারের ক্ষেত্রে ঘটেছে। নেক্সট কোশ্চেন, ইফ এ কারেন্ট অফ 0.5 ampere flows through a metallic wire 2 hours, then how many electrons will flow through the wire? একটি ধাতব পরিবাহীর মধ্য দিয়ে 2 ঘন্টায় 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে ওই সময়ে প্রবাহীর মধ্য দিয়ে প্রবাহিত ইলেকট্রন সংখ্যা কত হবে। এখানে 0.5 অ্যাম্পিয়ার দেওয়া আছে, 2 আওয়ার্স টাইম দেওয়া আছে। তাহলে আমাকে প্রথমে বের করতে হবে চার্জ। প্রথমে চার্জ কিউ ইকুয়াল টু আই ইন্টু টি, এই ফর্মুলাটা বসাই। আই এর মান কত, 0.5 অ্যাম্পিয়ার, আর টি হচ্ছে 2 আওয়ার্স। 2 আওয়ার্সটাকে আমরা 3600 দিয়ে ইন্টু করলাম। 3600 দিয়ে ইন্টু করার পরে আমাদের এখানে মান এলো 3600 কুলম্ব, 3600 কুলম্ব। আচ্ছা, এবার আমরা জানি 96500 কুলম্বে 1 ফ্যারাডে হয়। 1 ফ্যারাডে মানে 1 মোল অফ ইলেকট্রন। আচ্ছা, তাহলে আমার এখানে আছে 3600 কুলম্ব, তাহলে এটা সমান সমান কত মোল ইলেকট্রন হবে। তো এখানে আমরা জাস্ট ইন্টু করলাম, তাহলে করে আমরা দেখলাম 36/965 মোল অফ ইলেকট্রন আমাদের এলো। এবার মোলে যদি থাকে কোনো কিছু, আমরা অ্যাভোগাড্রোর হিসাবে আমরা নাম্বার অফ ইলেকট্রন বের করতে পারবো। আমরা জানি 1 মোল ইলেকট্রন সমান 6.022 × 10⁻23 নাম্বার অফ ইলেকট্রন। এখন আমাদের একটু আগে বেরিয়েছে 36/965 মোল অফ ইলেকট্রন। তাহলে এটার মধ্যে কত নাম্বার অফ ইলেকট্রন আছে, জাস্ট মাল্টিপ্লিকেশন করে দিলাম, তো আমাদের মান বের হলো 2.25 × 10⁻22। এবার আমরা যদি অপশানে দেখি আমাদের কাছাকাছি কোনটা আছে, 2.246 মানে 2.25 × 10⁻22। অপশান সি হবে এখানে রাইট আনসার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইলেকট্রোলাইটস ইজ মোস্ট এফেক্টিভ ইন দ্য কোয়াগুলেশন অফ গোল্ড সলিউশন? নিম্নলিখিত কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি গোল্ড দ্রবণের তঞ্চনে সর্বাপেক্ষা অধিক সহায়ক? এখানে রাইট আনসার হবে MgCl2 বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ফলোয়িং ইজ ট্রু ফর দ্য স্পিসিস হ্যাভিং 3d4 কনফিগুরেশন। 3d4 ইলেকট্রন বিন্যাসযুক্ত কোন ধাতব আয়ন বা আয়নসমূহের ক্ষেত্রে নিম্নের বক্তব্যটি সত্য? তো এখানে যে অপশানগুলো দিয়েছে তার মধ্যে প্রথমটা হচ্ছে Cr2+ ইজ রিডিউসিং ইন নেচার, মানে ক্রোমিয়াম 2+টা বলছে অন্যকে বিজারিত করে। Mn3+ ইজ অক্সিডাইজিং ইন নেচার, জারক দ্রব্য হিসেবে কাজ করে বলছে Mn3+, মানে অন্যকে জারিত করে। সি নাম্বার বলছে বোথ A and B, আর ডি নাম্বার বলছে নান অফ দিস। তো এখানে যেটা রাইট আনসার হবে সেটা হচ্ছে অপশান সি, বোথ A and B। কী করে সেটা তোমাদের দেখাচ্ছি। তার জন্য আমি প্রথমে তাদের ইলেকট্রনিক কনফিগুরেশনটা ডায়াগ্রাম সহকারে আঁকলাম। ক্রোমিয়াম 2+এর ক্ষেত্রে কি ঘটে, ক্রোমিয়াম 2+ বলেছে রিডিউসিং ইন নেচার, মানে অন্যকে বিজারিত করে, তাহলে নিজে কি করবে, জারিত করবে। তার মানে কি, তার মধ্য থেকে আরেকটা ইলেকট্রন বের হয়ে যাবে, ক্রোমিয়াম 2+ থেকে ক্রোমিয়াম 3+ উৎপন্ন হবে। ঠিক আছে, তো যখন ক্রোমিয়াম 2+ থেকে 3+ উৎপন্ন হয়, মানে নিজে জারিত হয়, তাহলে তার কি হবে, এখান থেকে ইলেকট্রনটা চলে যাবে ডি এর যে দুইটা কক্ষক আছে তার মধ্যে। আমরা জানি প্রথমটা নিচের দিকে হচ্ছে T2G, তারপরটা হচ্ছে ইজি। তাহলে ক্রোমিয়াম 2+ যদি ক্রোমিয়াম 3+ হয়, নিজে জারিত হয়, তাহলে কি হবে, এর একটা ইজির ইলেকট্রনটা চলে যাবে। তখন T2Gতে কি থাকবে, 3টা ইলেকট্রন, মানে T2Gটা অর্ধপূর্ণ অবস্থায় থাকবে, হাফ ফিল্ড অবস্থায় থাকবে। তো সেজন্য ক্রোমিয়াম 2+ ক্রোমিয়াম 3+ হয়ে যায়, মানে রিডিউসিং নেচার হিসেবে কাজ করে, অন্যকে রিডিউস করে, নিজে অক্সিডাইজ হয়। আচ্ছা, এবার Mn3+ এর ক্ষেত্রে যদি দেখি, Mn3+ কী করে, Mn3+ থেকে সে Mn2+-এ পরিণত হওয়ার চান্সটা বেশি থাকে, মানে Mn3+টা অক্সিডাইজিং ইন নেচার, অন্যকে জারিত করে কিন্তু নিজে বিজারিত হয়। ঠিক আছে, তো 3+ থেকে 2+ হয়ে যায়, তার মানে ডি এর মধ্যে তখন কি হবে, আরেকটা ইলেকট্রন এক্সট্রা ঢুকবে। তো এখানেও যদি আরেকটা ইলেকট্রন ঢুকে তখন কি হবে, ডি টোটাল 10টা থাকতে পারে, যদি এখানেও আরেকটা আসে তখন কি হবে, ডি 5টা হয়ে গেছে, মানে অর্ধপূর্ণ হয়ে যাবে, হাফ ফিল ডি অরবিটাল। তো সেজন্য ম্যাঙ্গানিজ 3+ অক্সিডাইজিং নেচার হিসেবে কাজ করে। তো এখানে অপশান সি হবে রাইট আনসার। নেক্সট প্রশ্ন, কম্পাউন্ড দ্যাট ইজ বোথ প্যারাম্যাগনেটিক অ্যান্ড কালার্ড ইজ। এখানে রাইট আনসার হবে VOSO4। VOSO4 এর মধ্যে ভ্যানাডিয়ামের চার্জ হচ্ছে V4+ হিসাবে। তো যখন ভ্যানাডিয়াম এমনিতে থাকে ভ্যানাডিয়াম হিসাবে, তখন তার ইলেকট্রনিক কনফিগুরেশন কত হয়, তার 23 থাকে নাম্বার। তো লাস্টের দিকে কত থাকে, 4s2 3d3। ঠিক আছে, তো যখন ভ্যানাডিয়াম 4+ হিসাবে থাকে তখন তার মধ্যে ইলেকট্রন বিন্যাসটা কীরকম হবে, 4s0 3d1, মানে তার মধ্যে ইলেকট্রন আছেই একটা,
যেটা ও যুগ্ম হিসেবে থাকে, তাই এই VOSO4 এর মধ্যে ভ্যানাডিয়ামটা প্যারাম্যাগনেটিক হিসেবে আছে এবং কালার দেখাবে DD ট্রানজিশনের জন্য। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড শো অপটিক্যাল আইসোমারিজম? নিচের কোন যৌগটি আলোক সমবায়বতা প্রদর্শন করে? 4টা যৌগ দিল। তো আমরা প্রথমে কি করব, 4টার যদি স্ট্রাকচার এঁকে নিই তাহলে ঠিক আছে। আচ্ছা, অপটিক্যাল আইসোমারিজমের ব্যাপারটা হচ্ছে যাদের মধ্যে বা যে সমস্ত যৌগের মধ্যে কোনো রকমের সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি বা প্রতিসাম্যতল থাকবে না, তারাই কিন্তু তখন অপটিক্যাল আইসোমারিজমটা দেখাতে পারবে। তো আমাদের যে এখানে যে 4টা যৌগ আছে, 4টার মধ্যে যদি আমরা দেখি, প্রথমটা যদি আমরা এটাকে এভাবে একটা তল যদি এভাবে রাখি, তাহলে দুইটা কিন্তু সেম ভাগে ভাগ হয়ে যায়, এদিকেও সিএল এদিকেও সিএল, ভাগ করলে এদিকে NH3 এদিকে NH3। তো এখানে সিমেট্রি আছে, এটা হবে না। এটার মধ্যে যদি দেখি সেম সিএল আর সিএল সোজা যদি এভাবে যদি আমরা কিছু একটা তল ফেলি, তাহলে কিন্তু ইকুয়ালি ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে এটাও হবে না। আমাদের এখানে হবে হচ্ছে এটা এবং এটা, যার মধ্যে সিমেট্রি নেই। আচ্ছা, আরেকটা সহজ পথে মনে রাখার হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ কারা দেখায়, যাদের এই ধরনের ফর্মুলা থাকে কম্পাউন্ডগুলোর, MAA3, যেমন এটা এ কোন সময় আমরা ইউজ করি বাইডেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে। তো এখানে ইথিলিন ডাইমিন আছে EN3, তো এটা দেখাবে। তারপর আমাদের এখানে একটা আছে সিস, CO তো হচ্ছে ধাতু, তো M, বাইডেন্টেড লিগ্যান্ড AA2X2, এখানে আছে MAA2X2, ঠিক আছে। তো এরা কিন্তু আমার অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমারিজম শো করবে, ঠিক আছে। তো এগুলোকে মনে রেখেও কিন্তু আমরা ডাইরেক্ট বের করে নিতে পারি, বা তোমরা প্রতিসাম্যতল বা প্লেন অফ সিমেট্রি আছে কিনা ওভাবেও বের করতে পারো। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি আর ডি দুটোই। নেক্সট কোশ্চেন, দ্য নাম্বার অফ সিগমা বন্ড ইন P4O10 ইজ। P4O10 যোগে সিগমা বন্ধনের সংখ্যা হলো, তো প্রথমে জানতে হবে P4O10 দেখতে কীরকম। তো এখানে P4O10 এর স্ট্রাকচার যেটা সেটা এরকম। তো আমাদের এখানে দেখতে হবে যে কয়টা সিঙ্গেল বন্ড আছে, কারণ সিঙ্গেল বন্ডই তো সিগমা বন্ড হয়, আর ডাবল বন্ডে একটা সিগমা একটা পাই হয়। তো টোটাল যদি আমরা কাউন্ট করি, এখানে দেখা যায় 16টা, 16 হচ্ছে সিগমা বন্ড। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ। নেক্সট কোয়েশ্চেন, দ্য স্টেবিলিটি অফ ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড ফলোজ দ্য অর্ডার। আন্তঃহ্যালোজেন যৌগসমূহের স্থায়িত্বের সঠিক ক্রমটি হলো, রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ, IF3, BRF3 অ্যান্ড CLF3। আচ্ছা, এখানে IF3, BF3 যে CLF3, এই ফার্স্ট অপশানটা হলো কেন? তার কারণ হচ্ছে যে যত নিচের দিকে যাবে তার সাইজ বাড়বে, এবং যত নিচের দিকে যাবে পিরিয়ডিক টেবিলের মধ্যে ইলেকট্রোপজিটিভিটিটা কিন্তু বাড়বে। তো যত ইলেকট্রোপজিটিভিটি বাড়বে ততই ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডটা তৈরি করতে পারবে। তাহলে সবথেকে বেশি কে তৈরি করতে পারবে? আয়োডিন, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন। তো এখানে সে অনুযায়ী অপশান এ হবে রাইট অ্যান্সার। বোথ NiCO4 and NiCN4 2- are diamagnetic. The hybridization of nickel in the complexes respectively are। বলেছে NiCO4 আর NiCN4 2- উভয় তিরস্চুম্বকীয়। এই জটিল যৌগগুলোতে নিকেলের সংকরায়নটা কত? তো এখানে রাইট অ্যান্সার হবে sp3 আর DsP2। আমার মনে হচ্ছে এখানে অপশানে DsP2 হবে, তাহলে এখানে আমরা বি অপশানটা দাগ দিতে পারবো। তো প্রথমে দেখে নিই কীভাবে হচ্ছে। আমি প্রথমে NiCN4 এখানে লিখলাম, যেটার মধ্যে নিকেল আছে কি 2+ হিসাবে, তাহলে 4s0 3d8 হবে, মানে ডিতে 8টা ইলেকট্রন থাকবে। আবার সিএনটা যেহেতু স্ট্রং লিগ্যান্ড, তাই সবগুলো ইলেকট্রনই পেয়ার হিসেবে থাকবে, ঠিক আছে। এবার লিগ্যান্ড কয়টা আছে? 4টে। তো এখানে একটা সায়ানাইড হবে, এখানে একটা সায়ানাইড, এখানে একটা সায়ানাইড, এখানে একটা সায়ানাইড। তাহলে সায়ানাইড ডি এর একটা ঘর নিল, এস এর একটা ঘর নিল, পি এর 2টা ঘর নিল, ঠিক আছে। তাহলে আমার NiCN4টা হচ্ছে DsP2, তার মানে এটা স্কোয়ার প্ল্যানার। ডি যখনই আগে আসে তখন স্কোয়ার প্ল্যানার হয়। এবার এই ক্ষেত্রে যদি দেখি নিকেল আছে 4s2 3d8 হিসেবে, তার মানে এখানে টোটাল ইলেকট্রন কয়টা হলো? 10টা। এই 10টা মিলে থাকবে ডি এর মধ্যে, তাহলে তো পুরোই ফিল আপ হয়ে যাবে। এবার সিও আছে 4টে, ঠিক আছে। এবার 4টে সিওকে যদি আমি রাখি, একটা যাবে এসে, আর এটা 4p, আর 3টা যাবে পিতে, তাহলে এখানে আসছে sp3। তার মানে এখানে নিকেল আসছে টেট্রাহেড্রাল হিসেবে, তো এখানে স্কোয়ার প্ল্যানার, এখানে টেট্রাহেড্রাল। নেক্সট কোয়েশ্চেন, দ্য ব্রাউন রিং কমপ্লেক্স কম্পাউন্ড ইজ ফর্মুলেটেড অ্যাজ FeH2O5NO plus SO4. দ্য অক্সিডেশন স্টেট অফ আয়রন ইজ। বাদামি রিং জটিল যৌগটির ফর্মুলা দিল, এতে আয়রনের জারণ সংখ্যা কত? এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ, +1। পরের প্রশ্ন, হাউ মেনি মোলস অফ অ্যাসিটিক অ্যানহাইড্রাইড আর কনজিউমড ফর দ্য অ্যাসাইলেশন অফ দ্য প্রোডাক্ট ফর্ম হোয়েন, এই যে একটা রিং দিল এটা, ইজ সাবজেক্টেড টু রিডাকশন উইথ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড।
এই যৌগটাকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা বিজারণের পরে উৎপন্ন যৌগের অ্যাসাইলেশনে কত মোল অ্যাসিটিক অ্যানহাইড্রাইড প্রয়োজন হবে? আচ্ছা, তো প্রশ্নটা হচ্ছে প্রথমে এই যৌগটাকে তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে বিজারণ করবে, তারপর যেটা তৈরি হবে সেটাকে তুমি অ্যাসাইলেশন করবে, এবং ওই অ্যাসাইলেশনে তোমার কত মোল অ্যাসিটিক অ্যানহাইড্রাইড লেগেছে সেটা তোমাকে বের করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ অপশানে সিতে দাগ করা আছে, এটার আনসার হবে 3, কিন্তু কিভাবে সেটাই আমরা দেখব। এখানে এই স্ট্রাকচারটা আমি আঁকলাম। এবার এটার মধ্যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দেবে, দিলে পরে কি হবে, কিটোন যেগুলো আছে সেগুলো ওএইচ হবে, ঠিক আছে। আর এখানে এই বন্ডটা সি আর ও এর মাঝখানের বন্ডটা ভেঙে যাবে। আমি এখানে নাম্বার দিয়েছি কার্বনগুলোকে বোঝার সুবিধার জন্য। তো এখানে কি হয়েছে দেখো, এই বন্ডটা ভেঙেছে, এই 1 নাম্বারটা কি হয়েছে, সিও থেকে CH2OH হয়ে গেছে। 4 নাম্বারে সিওটা OH হয়ে গেছে, আর এদিকে আবার এ কার্বন, তারপরে এওটা আবার OH হয়েছে। তো এখানে কয়টা OH হলো, টোটাল 3টা OH হলো। তো 3টা OHকে আমরা যদি অ্যাসিটিক অ্যানহাইড্রেটের সাথে বিক্রিয়া করি আমাদের কি হবে, অ্যাসাইলেশন হবে, মানে H উঠে গিয়ে এখানে কি বসবে, এসি, ঠিক আছে। এসি মানে কি, অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের CH3CO পার্টটা বসবে। তো দেখো আমি এখানে অ্যাসিটিক অ্যানহাইড্রেটের শর্টকাটে লিখলাম AC2O, তারপর এখানে কি হয়েছে, OAC হলো। তাহলে কয়টা OH ছিল, কয়টা OAC হলো, 3টা হলো। তার মানে 3টা অ্যাসিটিক অ্যানহাইড্রেট আমাদের লাগবে, 3 মোলস লাগবে। তো এখানে রাইট আনসার হবে 3। নেক্সট কোশ্চেন, সাইক্লোহেক্সানন দিল এখানে, তারপরে এখানে একটা রিয়েজেন্ট দিল, এ কী হবে, তারপরে বি কী হবে, প্রোডাক্ট বিটাই লিখতে বলেছে। আচ্ছা, তো প্রোডাক্ট বি লিখতে লাগে এটা জানতে হবে। তো এটা অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, উইটিক রিয়াকশান হচ্ছে, কি হবে, ডাবল বন্ড ও আছে, ওটা উঠে গিয়ে কি বসবে, CH2 বসবে। তো আমি এটা লিখেছি দেখো, তো এখানে এরকম, এখানে হবে এটা, ঠিক আছে। এবার এটার মধ্যে যখন আমরা এটা দেবো, এখানে H2O2 আছে, মানে কি এন্টি মার্কভ-নিকভ রুল হবে। তার মানে কি, বেশি হাইড্রোজেনযুক্ত কার্বন, অ্যালকিনের যে কার্বনে বেশি হাইড্রোজেন আসছে তার সাথে আমাদের OHটা যোগ হয়ে যাবে, এখানে একটা এই জিনিসটা তৈরি হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে বি। তাহলে এখানে আমার রাইট আনসার হবে 14 নম্বরের অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন, XeF4 রিঅ্যাক্টস উইথ SF4 টু গিভ। যখন XeF4 SF4 এর সাথে বিক্রিয়া করে তখন কি তৈরি করে? এখানে রাইট আনসার হবে অপশান বি, Xe and SF6. Next question, what mass of bromine is required to convert 1 gram phenol into symmetrical tribromophenols? 1 গ্রাম ফিনলকে প্রতিসম ট্রাইব্রোমোফিনলে রূপান্তরিত করতে ব্রোমিনের কত গ্রাম ভর প্রয়োজন? তো ফিনল থেকে ট্রাইব্রোমোফিনল করতে ফিনলের সাথে কতটুকু ব্রোমিন লেগেছে? তো আমি যদি বিক্রিয়াটাকে লিখি এভাবে, ফিনল থেকে ট্রাইব্রোমোফিনল, স্ট্রাকচার দুইটা আঁকলাম। ফিনলের আমি অ্যাটমিক মাস বের করলাম, 94 গ্রাম হয়। আর এখানে ব্রোমিন Br2, প্রশ্নে দিয়ে দিয়েছিল একটা ব্রোমিনের 80 তো যেহেতু আমার এখানে ট্রাইব্রোমোফিনল মানে আমার 3টা ব্রোমিন ঢুকেছে, ঠিক আছে। তো এই জন্য আমি 3Br2 হয়েছে, আর সাথে তো HBr সাইড প্রোডাক্ট হিসাবে আছে। যদি এখানে 3Br2 হয় তাহলে টোটাল Br ব্রোমিন কয়টা আছে, 3 × 2 6। তো একটার জন্য যদি 80 গ্রাম হয় তাহলে 6-এর জন্য কত হবে, 480 গ্রাম। তার মানে 94 গ্রাম 480 গ্রামের সাথে বিক্রিয়া করলে তারপরে কি একটা তো ট্রাইব্রোমোফিনল তৈরি হচ্ছে। তাহলে 94 গ্রাম ফিনলের প্রয়োজন 480 গ্রাম। আমাকে প্রশ্ন বলেছিল 1 গ্রাম ফিনলের কতটুকু ব্রোমিনের প্রয়োজন হয়। তো জাস্ট 94 দিয়ে আমি ডিভাইড করলাম, আনসার এলো 5.11 গ্রাম। তো এখানে অপশান ডি হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেন, ইন দ্য রিয়েকশন CH3CN তারপরে SnCl2 কনসেন্ট্রেটেড HCl এর সাথে বিক্রিয়া করালো, X তৈরি হলো, তারপর এটাকে আবার সেলেনিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করালো, দেন Y, তারপরে লাস্টে দিল Z। তো বলেছে বিক্রিয়াটিতে Z কী হবে? তবে রিয়েকশনটাকে যদি লিখি প্রথমে, CH3CN SnCl2 সাথে কনসেন্ট্রেটেড HCl সহ যদি বিক্রিয়া করে এখানে তৈরি হচ্ছে আমার এসিটালডিহাইড, CH3CHO। এসিটালডিহাইড যখন সেলেনিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করলো তখন আমার তৈরি হলো গ্লাইঅক্সাল, CHO। গ্লাইঅক্সাল যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলো তখন আমার তৈরি হলো CH2OH COOH, একটা CHO অ্যালকোহল হলো আর একটা CHO অ্যাসিড হলো। তাহলে আর এটার নাম হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড। তাহলে আমার Z যে প্রোডাক্টটা এটা হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড। অপশন বি হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেন, বাই হুইচ অফ দ্য ফলোয়িং রিয়েকশনস কিটোন ক্যান বি প্রিপেয়ার্ড, ক্যান নট বি প্রিপেয়ার্ড। ওকে, তো এখানে যে 4টে অপশন দিয়েছে কোনটার দ্বারা কিটোন উৎপন্ন হয় না, তো এগুলো তোমরা দেখলে বুঝবে যে অপশন ডি যেটা ক্লেজেন্ট রিঅ্যারেঞ্জমেন্ট, এখানে ডাইরেক্ট কিটোন হচ্ছে না, কিন্তু বাকিগুলোর মধ্যে ডাইরেক্ট কিটোন উৎপন্ন হচ্ছে। সো অপশন ডি হবে রাইট আনসার। ওয়েন ইউরিয়া ইজ হিটেড উইথ KOBr উই গেট, ইউরিয়াকে KOBr এর সাথে উত্তপ্ত করলে কোনটা তৈরি হবে? এখানে আনসার হবে হাইড্রোজেন N2H4। বিক্রিয়াটি যদি আমরা দেখি তো এটা হচ্ছে
CONH2 প্লাস KOBr করলে N2H4 CO2 আর KBr উৎপন্ন হচ্ছে। পরবর্তী সময়ে N2H4টা আবার ভেঙে গিয়ে N2 নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে। তো আপাতত এখানে আমরা হাইড্রোজেনকে রাইট আনসার হিসেবে ধরে নেব। নেক্সট কোশ্চেন, গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ আর এপিমার, কোন এপিমারটা? তো এখানে অপশন বি C4 এপিমার। গ্লুকোজের ক্ষেত্রে 4 নম্বর কার্বনে H বাঁ দিকে হয়, আর গ্যালাক্টোজের ক্ষেত্রে 4 নম্বর কার্বনে H ডান দিকে। তো এই ব্যাসকমটাই শুধু আছে গ্লুকোজ আর গ্যালাক্টোজের মাঝখানে, তো জন্য ওরা C4 এপিমার। কোশ্চেন নাম্বার 21, দ্য নাম্বার অফ 1 নম্বর ডাইপেপটাইডস ফর্মড ফ্রম গ্লাইসিন অ্যান্ড অ্যালানিন, মানে গ্লাইসিন আর অ্যালানিন থেকে কয়টা ডাইপেপটাইড তৈরি হয়? নেক্সট কোশ্চেন বলো ট্রাইপেপটাইডস ফর্মড ফ্রম গ্লাইসিন, অ্যালানিন অ্যান্ড টাইরোসিন। গ্লাইসিন, অ্যালানিন আর টাইরোসিন দিয়ে কয়টা ট্রাইপেপটাইড তৈরি হয়? তো প্রথমে বললো কয়টা ডাইপেপটাইড, পরে বললো কয়টা ট্রাইপেপটাইড। তো এগুলা বের করার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে m⁴n, যেখানে m যেটা সেটা হবে নাম্বার অফ ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড গিভেন, মানে কত রকমের অ্যামাইনো অ্যাসিড তোমাকে দেওয়া আছে সেটা। আর m এর পাওয়ার n যেটা সেটা হচ্ছে পেপটাইড নাম্বার। অনেক সময় বলে গ্লাইসিন অ্যালানিন দিয়ে ডাইপেপটাইড, তো গ্লাইসিন অ্যালানিন দুইটা অ্যামাইনো অ্যাসিড দেওয়া আছে, আর ডাইপেপটাইড মানে পেপটাইডের নাম্বার 2। তো এক্ষেত্রে আমরা তখন প্রথম যেটা আমাদেরকে বলেছে ডাইপেপটাইডস ফ্রম গ্লাইসিন অ্যান্ড অ্যালানিন, তাহলে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 2টো, তাহলে আমরা প্রথমে লিখব 2, তারপরে বলেছে ডাইপেপটাইড, সো 2 এর পাওয়ার হবে 2, তাহলে কত হবে 4। এটা হচ্ছে আমাদের ডাইপেপটাইডের সংখ্যা। তারপরে বলেছে ট্রাইপেপটাইড, হ্যাঁ, আর নাম্বার দিয়ে অ্যামাইনো অ্যাসিড দিয়েছে গ্লাইসিন, অ্যালানিন অ্যান্ড টাইরোসিন, তাহলে 3 রকমের অ্যামাইনো অ্যাসিড দিল 3। ট্রাইপেপটাইড মানে কি 3 কিউব, আচ্ছা তাহলে এখানে করলে কত হবে 27, তাহলে 4 and 27 হচ্ছে আমাদের রাইট আনসার, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, ট্রান্সফর্ম অফ পলিআইসোপ্রিন ইজ, অপশন এ রাইট আনসার, গুটাপারচা। নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোইং রিয়েকশনস আইসোসায়ানেট ইজ নট ফর্মড অ্যাজ এন ইন্টারমিডিয়েট, কোন বিক্রিয়াটার মধ্যে আইসোসায়ানেট তৈরি হয় না মধ্যবর্তী যৌগ হিসাবে? তো এখানে রাইট আনসার হবে কার্বিলামিন রিয়েকশন। এবার প্রশ্নটি হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং সলিউশন উইল হ্যাভ হাইয়েস্ট ফ্রিজিং পয়েন্ট, নিচের কোন দ্রবণটির হিমাঙ্ক সবথেকে বেশি? তো হিমাঙ্ক ফ্রিজিং পয়েন্ট মানে আমি এখানে ডেল্টা টিএফ এর কথা বলেছি, তো আমরা জানি একটা সূত্র আছে ডেল্টা টিএফ ইকুয়াল টু কেএফ ইন্টু এম ইন্টু আই, ঠিক আছে। তো এখানে এম যেটা সেটা হচ্ছে কনসেন্ট্রেশন মোলারিটি, আর আই হচ্ছে ভ্যান্টক গুণক। তো এখানে যদি আমরা যে আমাদের যে 4টা জিনিস দিয়েছে আমাদেরকে NaCl, AlCl3, Al2SO4 আর ইউরিয়া, এই 4টাকে যদি আমরা আয়নে ডিভাইড করি আমরা দেখতে পাচ্ছি প্রথম ক্ষেত্রে 2টা আয়ন উৎপন্ন হচ্ছে Na+Cl-, তারপর একটা Al3+ আর 3Cl-, টোটাল 4টা আয়ন। এখানে আছে ভাঙলে 3 2 5টা আয়ন, আর এখানে ইউরিয়াটা আয়নে ভাঙা যাবে না, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। এবার যদি আমরা ডেল্টা টিএফটা দেখি তাহলে দেখা যায় প্রথমত এদের কিন্তু কনসেন্ট্রেশন কিন্তু আলাদা আলাদা ছিল প্রশ্নে, যেমন NaCl এর ছিল 2 মোল, তাহলে এম এর জায়গাতে 2, আর আয়ন 2টাও আছে এই জন্য 2, তাহলে এখানে আমি পাচ্ছি কত 4 kF। এভাবে যদি আমি সবগুলোর মান বসাই আমি দেখতে পাচ্ছি পরেরটার মধ্যে পাচ্ছি 6 kF, তারপরটা 5 kF, তাহলে 3 kF, তাহলে সব থেকে বেশি কার আসছে ফ্রিজিং পয়েন্ট AlCl3 6 kF আছে, তার মানে এখানে রাইট আনসার হবে অপশন বি 1.5 মোল AlCl3 solution. At 25 degrees Celsius, the reduction potential of hydrogen electrode is minus 0.118 volt at 1 atmosphere. What is the pH of the acid solution used for the construction of the electrode? 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 অ্যাটমসফেরিক চাপে হাইড্রোজেন তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান -0.118 ভোল্ট। এই হাইড্রোজেন তড়িৎদ্বার নির্মাণে যে এসিডটি ব্যবহার করা হয়েছে তার পিএইচ কত? তো এটার জন্য আমরা প্রথমে নার্নেস্ট ইকুয়েশনটা লাগাবো হাইড্রোজেন ইলেকট্রোডের জন্য। তো হাইড্রোজেন ইলেকট্রোডে তো বিক্রিয়াটা হলে 2H++ ইলেকট্রন 2 ইলেকট্রন থেকে H2 গ্যাস। তো এখানে যদি আমরা নার্নেস্ট ইকুয়েশনটা লাগাই ই সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059/n লগ প্রোডাক্টের প্রেশার PH2 ডিভাইডেড বাই H+ আয়নের কনসেন্ট্রেশন, এখানের সাথে কোফিশিয়েন্টে 2 আছে জন্য পাওয়ারে 2 এসছে। এবার যদি আমরা এটাকে হিসাব করি হাইড্রোজেন পোটেনশিয়ালের ক্ষেত্রে E0 সেলের মান 0 হয়, মাইনাস n হচ্ছে এখানে 2টা ইলেকট্রনের জন্য 2 লগ প্রেশার অফ হাইড্রোজেনকে সেটা 1 হবে, তাহলে H+ নিচে স্কোয়ার এটা আছে। এবার এটাকে যদি আমরা উপরের দিকে উঠাই H+ হোল টু দি পাওয়ার -2, ঠিক আছে। পরের স্টেপে কী করলাম -2টাকে যদি সামনে আনি -7 প্লাস হয়ে যায়, আর এটার সাথে তাহলে ইন্টু 2 হয়ে যাবে। আচ্ছা ই সেলের মান প্রশ্নে দিয়েছে এটা মান বসালাম, এখানে কাটাকাটি করলাম, তো মাইনাস লগ H+ ইকুয়াল টু 2। এখন মাইনাস লগ H+ মানে কি পিএইচ, তাহলে পিএইচ কত 2, তাহলে এখানে আনসার হবে অপশন এ। পরের প্রশ্ন, ফর এ ফার্স্ট অর্ডার রিয়েকশন T0.75 is 1386 সেকেন্ড, দেয়ারফর দ্য রেট কনস্ট্যান্ট ইজ। একটা প্রথম ক্রম বিক্রিয়ার T0.75 যদি 1386 সেকেন্ড হয় তবে বিক্রিয়াটির হার ধ্রুবকের মান কত? তো এখানে একটা ফর্মুলা আছে T0.75 এর সাথে
টি হাফ অর্ধজীবনকালের একটা ফর্মুলা আছে। আবার আমরা জানি টি হাফ ইকুয়াল টু 0.693/k। তো আমার যে হার ধ্রুবক বলেছে, হার ধ্রুবক হচ্ছে কে। তো আমার কেটা বের করতে হলে আমার টি হাফ লাগবে। টি হাফটা আমি পাবো T.75 সাথে টি হাফের একটা মিল আছে। আচ্ছা, তো এখন এটার মান দিয়ে দিয়েছে 1386 ইকুয়াল টু 2 ইন্টু টি হাফ। তাহলে টি হাফ ইকুয়াল টু কত হবে? 1386কে 2 দিয়ে ডিভাইড করবো, তাহলে কত হয়? 693। আচ্ছা, তাহলে এখানে যদি এবার আমি 693 বসাই, 693 ইকুয়াল টু 0.693 হোল ডিভাইডেড বাই কে, তাহলে কে ইকুয়াল টু 0.693/693। ঠিক আছে, তাহলে আমার এখানে কত আসবে? এটাতে যদি ভাগ করি, এভাবেও করা যায়, 693/1000 ইন্টু 1/693। এটা গেল, তাহলে এখানে কত? 10⁻³ না? তো এখানে আমাদের অপশানে আছে 10⁻³ সেকেন্ড। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য ভলিউমস অফ গ্যাসেস হাইড্রোজেন, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া absorbed by 1 gram activated charcoal at 298 Kelvin are in the order. 298 কেলভিন উষ্ণতা 1 গ্রাম চারকোল দ্বারা যে আয়তনের এই গ্যাসগুলোর অধিশোষণ ঘটে তার সঠিক ক্রমটি হলো। এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি। নাইট্রোজেনের ক্ষেত্রে কি হয়? হাইড্রোজেন বন্ডিং থাকায় তার গ্যাসের এটা অনেকটা স্টেবল হয়, তো স্টেবল হলে এর অধিশোষণ বেশি ঘটে। আবার তাদের যদি সংকট তাপমাত্রা ক্রিটিক্যাল টেম্পারেচার দেখি, তাহলে NH3 সব থেকে বেশি, তারপর কার্বন ডাইঅক্সাইড, তারপর মিথেন, তারপর হাইড্রোজেন। তো যার যত বেশি ক্রিটিক্যাল টেম্পারেচার তার তত বেশি অ্যাবজর্ব অধিশোষণ ঘটার মানে পাওয়ার আছে, অ্যাবজর্ব তত বেশি হওয়ার ব্যাপার আছে। তো এই জন্য এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, দ্য CFC ফর অক্টাহেড্রাল ইজ 18,000 সেন্টিমিটার ইনভার্স, দেন CFC ফর টেট্রাহেড্রাল উইল বি। তো আমাদের যে CFC মানটা দিয়েছে অষ্টতলকীয় দিয়েছে, চতুস্থলকীয় বের করতে হবে। এখানে একটা ফর্মুলা আছে CFC ভ্যালুর, যে টেট্রাহেড্রালের যে CFC ভ্যালু সেটা হবে ইকুয়াল টু 4/9 ইন্টু অক্টাহেড্রালের CFC ভ্যালু। তো আমার অক্টাহেড্রালের মান দিয়ে দিয়েছে 18,000, তো এটাকে এখানে বসালাম। তো বসানোর পরে এবার যদি কাটাকাটি করি তাহলে আমার মান আসছে 8,000। এটা হচ্ছে টেট্রাহেড্রালের CFCর মান। তো আমার এখানে অপশানে আছে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন, টোটাল নাম্বার অফ ওয়ার্ডস ইন 0.5 মোল অফ এ কম্পাউন্ড ফর্মিং হ্যাক্সাগোনাল ক্লোজড প্যাকড স্ট্রাকচার আর। হ্যাক্সাগোনাল ঘন সন্নিবেশে বর্তমান কোনো যৌগের 0.5 মোল পরিমাণে উপস্থিত মোট শূন্যস্থানের সংখ্যা কত? এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু আমাকে হ্যাক্সাগোনাল বলেছে, ঠিক আছে, ক্লোজড প্যাকড স্ট্রাকচার বলেছে, তো হ্যাক্সাগোনালের নাম্বার অফ অ্যাটমের সংখ্যাটা অক্টাহেড্রালের ভয়েড নাম্বারের সমান হয়, বা অক্টাহেড্রালের যে শূন্যস্থান সেটার সমান হয়। আচ্ছা, আমরা এখানে একটু দেখি, যেহেতু আমাকে প্রথমে 0.5 মোল বলেছে, তাহলে 0.5 মোলে কয়টা অ্যাটম আছে সেটা আগে বের করে নিই। নাম্বার অফ অ্যাটমস ইন 0.5 মোল ইকুয়াল টু কী করেছি? অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করেছি, ঠিক আছে, এত। এবার আমাকে বলেছে টোটাল নাম্বার অফ ওয়ার্ডস, সে কতগুলা অ্যাটম থাকে। আচ্ছা, তাহলে টোটাল নাম্বার অফ ওয়ার্ডস মানে কি? অক্টাহেড্রাল ওয়ার্ডস প্লাস টেট্রাহেড্রাল ওয়ার্ডস, মানে অষ্টতলকীয় শূন্যস্থান আর চতুস্থলকীয় শূন্যস্থানের যোগফলটা হচ্ছে টোটাল নাম্বার অফ শূন্যস্থান। অক্টাহেড্রালের ওয়ার্ডটাকে আমরা n ধরলাম। এখন টেট্রাহেড্রালের ওয়ার্ডস যেটা, এটা হচ্ছে 2 ইন্টু অক্টাহেড্রাল ওয়ার্ডস, তার মানে 2 ইন্টু n। তাহলে এখানে 2n বসালাম, তাহলে আমার টোটাল নাম্বার অফ ওয়ার্ডস কত এসছে? 3n, 2n + n 3n। আচ্ছা, একটু আগে কী বলেছি? ক্লোজ প্যাক স্ট্রাকচারের ক্ষেত্রে নাম্বার অফ অ্যাটমসটা অক্টাহেড্রাল ওয়ার্ড নাম্বারের সমান হয়, মানে নাম্বার অফ অ্যাটমস যত হবে সেটাই অক্টাহেড্রাল ওয়ার্ড, সেটাই n। তাহলে আমার নাম্বার অফ অ্যাটমস একটু আগে বের করেছিলাম কত? এটা, তাহলে এটাই n। আমার এখানে 3n এসেছিল টোটাল নাম্বার অফ ওয়ার্ডস, তাহলে এখানে টোটাল কতগুলো অ্যাটম থাকবে? 3 ইন্টু এটাই করলাম 9.03। তাহলে আমার এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি। পরের প্রশ্ন, দ্য সুইটেবল রিয়েজেন্ট ফর দ্য ফলোয়িং কনভার্সন। এখানে রাইট অ্যান্সার হবে SeO2, সেলেনিয়াম ডাইঅক্সাইড।